এই যে পোয়েমটা, এই পোয়েমটার নাম হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কথার অর্থ কি? কম্পোজড মানে কি? সূচনা করা, রচনা করা, লেখা, তাই তো। আপন মানে উপরে, ওয়েস্টমিনস্টার একটা ব্রিজের নাম, ঠিক আছে, ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড মানে লেখা, আপন মানে উপরে, ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা জায়গার নাম, একটা ব্রিজের নাম। এখান থেকে কি বোঝা যায় যে একটা ওয়েস্টমিনস্টার একটা ব্রিজ আছে, সে ব্রিজের উপরে এই কবিতাটা লেখা। লেখকের নাম মানে লেখক তো না, পোয়েট, কবির নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হলো তোমার 1770 সালে, মারা গিয়েছে 1850 সালে। তিনি ছিলেন একজন ভীষণই জনপ্রিয় কবি। কোন সময়ের? রোমান্টিক এজ। 1770 থেকে 1850 যে সময়কালটা ছিল, এই সময়টা ছিল রোমান্টিক যুগ। আর এই যুগে সব থেকে ভীষণ জনপ্রিয় কবি হলো কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। তিনি ছিলেন 1843 সাল থেকে মৃত্যু পর্যন্ত পোয়েট লরেট। তার কয়েকটা বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে লিরিক্যাল ব্যালাডস, পোয়েমস ইন টু ভলিউমস ইত্যাদি, ঠিক আছে। এবার আমরা এই পোয়েমটা সম্বন্ধে, যে পোয়েমটা আমরা আজকে পড়বো, এই পোয়েমটা সম্বন্ধে কিছু জানবো। দেখো, এই পোয়েমটা তোমার লেখা হয়, তোমাদের বই দেখো প্রত্যেকে দিয়ে আছে কত। দেখো 1802 সালে পোয়েমটা লেখা। প্রথমে মনে করা হয় যে 3 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 3 তারিখে 1802 সালে এই পোয়েমটা লেখা হয়। এটা প্রথমে বলা হয়েছিল, পরে কিন্তু বলা হয় যে না, এটা 1802 সালের 3 সেপ্টেম্বর না, 31 জুলাই। বুঝাইল কি বললাম? যে 31 জুলাই এই পোয়েমটা রচনা করা হয়, ঠিক আছে। কথা বলে না কেউ? বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, আর পাবলিশড হয় তোমার 1807 সালে পাবলিশড হয়, ঠিক আছে। কোথায়? পোয়েমস ইন টু ভলিউমস। পোয়েমস ইন টু ভলিউমস নামে যে কাব্যগ্রন্থ, তার মধ্যে পাবলিশড হয় এই পোয়েমটা 1807 সালে, ঠিক আছে। কথা বলে না কেউ? এই পোয়েমটা তোমার লেখা হলো আইএমবিক পেন্টামিটার। মনে রাখবা যে আইএমবিক পেন্টামিটার, যে মিটারে লেখা, আইএমবিক পেন্টামিটার হয়েছে। আর এটা একটা কি ধরনের কবিতা? এটা সনেট। প্রত্যেকে জানে এটা কি ধরনের কবিতা বললাম? সনেট। এবার কি ধরনের সনেট বলো তো? প্রত্যেক পোয়েমটা আবার দেখো, আমি এখানে পড়াইলাম। এটা কি ধরনের কবিতাটা দেখার পরে বলো তোমরা, এটা শেক্সপিয়ান সনেট না পেত্রাচান সনেট? কি সনেট এটা? কি বলেছিলাম যে পেত্রাচান সনেট হলে কি হবে? প্রথমে থাকবে 8 লাইন, পরে থাকবে 6 লাইন। প্রথমটা বলে অক্টেভ, শেষে 6 লাইন বলে সিস্টেট। আর যদি শেক্সপিয়ান সনেট হয়, সেটা কি হবে? প্রথমে পরপর 4টে করে লাইন থাকবে, 3টে প্যারা, 3 4 12, শেষে থাকবে 2টো লাইন। এটা হলো কাপলেট। তাহলে শেক্সপিয়ান সনেটের নাম কি? স্টাইলটা কেমন? 3 কোয়ার্টার ফলোড বাই এ কাপলেট। এটা হলো তোমার শেক্সপিয়ান সনেট বা ইংলিশ সনেট। আর পেত্রাচান সনেট হবে প্রথমে 8 লাইনের অক্টেভ আর শেষে 6 লাইন সিস্টেট। প্রত্যেকে বোঝা গেল তো? আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, তো দেখো এবার পোয়েমটা লেখার যে অকেজন, কখন লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে দেখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার একটা বোন ছিল, তার নাম হলো ডরোথি। খুব ভালো করে শোনো। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ছিল ডরোথি। তার সেই বোনকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্স যাওয়ার উদ্দেশ্যে লন্ডন থেকে ডোভার যাবে, ঠিক আছে। লন্ডন শহরে বাস করে, লন্ডন থেকে কোথায় যাবে? ডোভার। আর এই লন্ডন থেকে ডোভার যাওয়ার জন্য তাকে অতিক্রম করতে হবে একটা ব্রিজ। সেই ব্রিজটা হলো টেমস নদীর উপর একটা ব্রিজ আছে, টেমস। টেমস বানানটা কেমন বলতো? THAMES, টেমস বানান। হ্যাঁ, এই টেমস নদীর উপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার নাম ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটা সে অতিক্রম করবে, এই ব্রিজের উপর দিয়ে যাবে, ঠিক আছে। আর যখন যাবে সেটা সময়টা কি ছিল? খুবই সকাল, খুব সকাল, মোটামুটি ধরো সকাল 5টা, ঠিক আছে। সেই সময় ওয়ার্ডসওয়ার্থ আর সঙ্গে তার কি আছে? তার বোন ডরোথি। এই দুজন যখন যায়, ব্রিজের উপরে যখন গিয়েছে, আমরা জানি ব্রিজটা বেশ উঁচু হয়, নদীর উপর যে ব্রিজ থাকে সেই ব্রিজ খুব উঁচু হয়, আর সেই ব্রিজের উপর থেকে চারিদিক দেখা যায়। আর তার উপর যদি হয় সকালবেলা, খুব সকাল, মানুষ ঘুমিয়ে থাকবে, শহরেরকার মানুষ তারা আরো বেশিক্ষণ ঘুমায় সকালে, তাই তো। তো শহরটা পুরোপুরি নিশ্চুপ থাকবে, খুব সুন্দর শান্ত থাকবে। আর যে নদীর ব্রিজের উপর আছে, সে নদীতে কোনো জাহাজ চলাচল করবে না, কোনো মানুষ যাত্রী থাকবে না, কোনো গাড়ি ঘোড়া চলবে না, কলকারখানা চলবে না, তাই না। ভীষণ ভাবে শান্ত থাকবে, দূষণ হবে না, দূষণ মুক্ত থাকবে পরিবেশটা।
তো এই ধরনের সৌন্দর্য থাক না শুধু এই ধরনের সৌন্দর্য কি বললাম তোমার, এই ধরনের সৌন্দর্য দেখার পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই কবিতাটা রচনা করেছে। যেটা তার ফিলিংস ছিল, যে অনুভূতি ছিল, সেই অনুভূতিটা এই কবিতার মধ্যে লিখেছে। আর আমরা প্রত্যেকেই জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কি প্রকৃতি প্রেমিক কবি, রোমান্টিক এজের, মানে ওর যে আমরা জানি রোমান্টিক মানে কি, আমরা যেটা জানি যে রোমান্টিক মানে যারা প্রেমিক হয়, তো এখানে আমরা যেটা বুঝি সেটা হলো আলাদা টাইপের প্রেমিক, আর ওয়ার্ডসওয়ার্থ ছিল প্রকৃতির প্রেমিক। ঠিক আছে, তার যে কবিতা লেখার থিওরি ছিল সেটা ছিল স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিং, যেটা বাংলা হলো তোমার আমাদের যে মনের আবেগ সেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে কবিতার আকারে, জোর করে কবিতা লেখা হয় না, মন থেকে আপনা আপনি বেরিয়ে আসবে। এটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তত্ত্ব থিওরি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে বোঝা গেল যে সকাল 5টার সময় ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে নিয়ে ফ্রান্স যাওয়ার উদ্দেশ্যে লন্ডন থেকে ডোভার যখন যাবে, ঠিক সেই সময় ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে, টেমস নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজের উপরে সে চারিদিকে প্রকৃতিটাকে লক্ষ্য করে, সে ফিল করে সেই সৌন্দর্যকে, অনুভূতিকে, আর তখন যে লাইনগুলো লিখে সেটাই হলো আমাদের আজকের কবিতা। ঠিক আছে, আর তার জন্যই কবিতার নাম কি হয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেহেতু সে চারদিকে সৌন্দর্য দেখেছে। আর ব্রিজের উপরে সেই যে ঘোড়ার গাড়িতে চেপে যাচ্ছিল লন্ডন থেকে ডোভার, সেই ঘোড়ার গাড়ির মধ্যে বসে বসে সে এই কবিতা রচনা করেছে। তার জন্য বলা হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, লেখা হয়েছে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে বসে। ঠিক আছে, দেখো এর প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা দেখি কি হয়। দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ঠিক আছে, তো আমরা কি জানি, আর্থ মানে পৃথিবী জানি, তাহলে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কাছে আর কিছুই নেই, টু শো দেখানোর জন্য, শো মানে দেখানো, তো সি মানে দেখার, শো মানে দেখানো। তো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, পৃথিবীর কাছে আর কিছুই নেই দেখানোর জন্য, মোর ফেয়ার, বেশি সুন্দর। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কি বললো, যে পৃথিবীর কাছে এই যে দৃশ্য, এখন বর্তমান ওয়ার্ডসওয়ার্থ ব্রিজের উপর বসে বসে চারিদিকের দৃশ্য দেখে, এটা দেখার পরে ওয়ার্ডসওয়ার্থের মনে হয়েছে যে পৃথিবীর কাছে এর থেকে বেশি সুন্দর আর কিছু নয় দেখানোর জন্য, মানে এটা হলো পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস মানুষের দেখার জন্য। ঠিক আছে, তারপরের লাইন দেখো, ডাল, ডাল মানে কি, যে অনুভূতিহীন, সৌন্দর্যহীন, যে নির্বোধ, যে বোকা, যে সৌন্দর্যের অনুভব নাই মনের মধ্যে, যে সৌন্দর্যকে ফিল করতে পারে না, তাকে বলা হয় ডাল। তাই তো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, বলে সেই ব্যক্তি হলো ডাল, বোরিং, নির্বোধ, যে এই হু কুড পাস বাই, যেটার পাস দিয়ে চলে যায়, তার মন থেকে সে হলো একটা বোরিং, নির্বোধ মানুষ। সোল মানে আত্মা, তার আত্মাটা নির্বোধ, তার মনের মধ্যে সৌন্দর্য ছোঁয়া লাগে না, যে এর পাশ দিয়ে চলে যায়। এ সাইট, এই দৃশ্য, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এর যে মহত্ব, ম্যাজেস্টি মানে কি, মহময়, মহত্ব, সৌন্দর্য, টাচ মানে কি, স্পর্শ করা, একবারে মন ছুঁয়ে যাওয়া। তাই তো, কি বলে, এই যে দৃশ্য, এই দৃশ্যের যে মহত্ব, যে মহময় যে দৃশ্য, এই দৃশ্য যার মনকে ছুঁয়ে যায় না, সেই ব্যক্তির মন হলো, সেই ব্যক্তি হলো ডাল। ঠিক আছে, কে বলছে এগুলো, ওয়ার্ডসওয়ার্থ। আর প্রথমে কি বলেছে, যে পৃথিবীর কাছে এর থেকে বেশি সুন্দর জিনিস আর কিছু নাই মানুষকে দেখানোর জন্য। ঠিক আছে, তারপরে দেখো, দিস সিটি নাও ডথ, আচ্ছা ডথ হলো একটা আর্কিক ওয়ার্ড, ডথ মানে হলো ডু, ডু মানে করা, তাই না, ডি ও টি এইচ, ডথ মানে ডু, মনে রাখবা। দিস সিটি, এই শহরটা, নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, গার্মেন্ট মানে পোশাক, ওয়ার মানে পরিধান করা, তাই তো। তা বলো এই শহরটা, দিস সিটি মানে কোন শহরটা, দিস সিটি মানে কোন শহর, লন্ডন সিটি, মনে রাখবে এগুলো, হ্যাঁ, দিস সিটি মানে লন্ডন সিটি। তাহলে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এই শহরটা যেন এখন কি করেছে, পোশাক পরেছে একটা। ঠিক আছে, আচ্ছা প্রথমে বোঝা যায় শহর কোনদিন পোশাক পরতে পারে, এটা একটা কি, আমরা জানি যে মানুষ, মানুষ পোশাক পরতে পারে। তো এই পোশাক পরা যে সমস্ত গুণগুলা মানুষের মধ্যে আছে, সেই সমস্ত গুণ যদি কোনো জড়বস্তুর উপর বা অন্য কোনো জিনিসের উপর চাপানো হয়, সেটাকে ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় পার্সনিফিকেশন। বলেছি কোনোদিন, পার্সনিফিকেশন মনে রাখবা, যেখানে যদি বলা হয় এটা কোন ধরনের রেটরিক ব্যবহার করা হয়েছে এখানে পরীক্ষা স্তরে এমসিকিউ, তখন তোমাদেরকে বলতে হবে পার্সনিফিকেশন। যেহেতু শহর কোনোদিন পোশাক পরতে পারে না, মানুষে পোশাক পরতে পারে। তো কি বলে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, যেন এই শহরটা একটা পোশাক পরেছে। ঠিক আছে, কেমন পোশাক, দ্য বিউটি অফ দ্য মর্নিং, একটা সুন্দর সকাল,
মানে এই শহরটা এমনিতেই সুন্দর, আর আমরা জানি পোশাক মানুষ কিসের জন্য পরে? সৌন্দর্যের জন্য পরে, তাই না? মানে আমরা জানি যে আমাদেরকে পোশাক পরতে হয় সভ্য হওয়ার জন্য, তো সেই পোশাকটা আমাদের কোন রকম হলেই তো হয়, কিন্তু তারপরে আমরা বিভিন্ন রং বেরঙের পোশাক পরি যাতে সুন্দর দেখায় আমাদেরকে, তাই তো? তো এই শহর লন্ডন শহরটা সুন্দর, বেশ ভালো। তার উপরে কি বলছে দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং, যে পোশাকটা সে পরেছে সেটা হলো দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের যে সুন্দর, সেই সুন্দরটাকে সে পোশাকের মতো করে পরেছে কে? লন্ডন শহরটা, যার জন্য আজকে লন্ডন শহরটাকে আরো বেশি সুন্দর দেখায়। ঠিক আছে, এই শহরটা কেমন দেখো, সাইলেন্ট বেয়ার, চুপচাপ, নিস্তব্ধ, খালি। মানে এখন কোন শহরের মধ্যে কোনো জঞ্জাল গ্যাঞ্জাম নাই, গাড়ি ঘোড়া চলছে না, কলকারখানাও চলছে না, তার জন্য বেয়ার আর সাইলেন্ট। কেন? নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই, খুব শান্ত পরিবেশ। ঠিক আছে, এর মনে রাখবা এই শহরটা কেমন ছিল। তারপরে দেখো শিপস, শিপ মানে কি? জাহাজ। টাওয়ার মানে তো প্রত্যেকেই বুঝো, শিপস, টাওয়ার্স, ডোমস, ডোমস মানে হলো গম্বুজ। থিয়েটার, থিয়েটার মানে আমরা এখন যেটা বুঝি যে সিনেমা হল, থিয়েটার মানে নাট্যশালা, যেখানে নাটক দেখানো হতো। ঠিক আছে, তো কি বললাম? শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স এন্ড টেম্পলস মানে মন্দির, লাই, চুপচাপ শুয়ে আছে। ঠিক আছে, কারা শুয়ে আছে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই। এই সমস্ত জিনিসগুলো সব চুপচাপ আছে, শুয়ে আছে সেই খোলা আকাশের নিচে, খোলা মাঠে, খোলা প্রাঙ্গণে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো শুয়ে আছে। এবার শুয়ে থাকার কথা কেন বলা হয়েছে? কারণ এগুলা তো ঘুমিয়ে নাই, জড়বস্তু তো, মন্দির মসজিদে ঘুমাতে পারে? এখানে কোনো মানুষজন নাই, এখানে যে সমস্ত মানুষজন গুলো থাকে তারা প্রত্যেকে ঘুমিয়ে আছে, এগুলো নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, তার জন্য বলেছে এগুলো যেন ঘুমিয়ে আছে। তা ঘুমটা কিসের গুণ? যারা প্রাণী তাদের, জড়বস্তু ঘুমাতে পারে? পারে না। তাহলে ঘুমটা এখানে যেহেতু মানুষের যাদের প্রাণ আছে তারা ঘুমায়, জড়বস্তু ঘুমাতে পারে না, কিন্তু তাদের উপর এখানে লাই বলা হয়েছে, শুয়ে থাকার কথা বলা হয়েছে। তাহলে এটা কি? এটা একটা পার্সনিফিকেশন। তারপরে দেখো অল ব্রাইট এন্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, খুব ভালো করে বুঝো, বলে অল ব্রাইট, সবগুলোই, ব্রাইট মানে আমরা জানি চকচক করা, ঝকঝক করা, বলে অল ব্রাইট, সবগুলোই ব্রাইট এন্ড গ্লিটারিং, গ্লিটারিং মানেও জলজল করে জ্বলে ওঠা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস, অল সবগুলোই ব্রাইট এন্ড গ্লিটারিং, ঝকঝক করছে, চকচক করছে। কোনগুলা? ওই যেগুলোর নাম করা হলো যে শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স এন্ড টেম্পলস, এই প্রত্যেকটা জিনিস ব্রাইট এন্ড গ্লিটারিং। কারণ কি? যে এখানে প্রত্যেকটা আমরা জিনিস জানি তো, এগুলাতে লাইট জ্বলে, তাই না? মসজিদে, মন্দিরে, টাওয়ারে, জাহাজে লাইট জ্বলে, তো এই সমস্ত লাইট জ্বলছে। তার উপরে খুব সকাল হয়েছে, ভোর ধরো 5টা, তাই না? তার সূর্যের আলো এসছে, তাই না? তো এই কারণে সেগুলা কিন্তু ব্রাইট এন্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। আচ্ছা, স্মোক মানে ধূমপান করা, ধোঁয়া, তাই না? তা স্মোকলেস কেন বলা হয়েছে? যে স্মোকলেস এয়ার, এই লন্ডন শহরটা বর্তমানে এখানে যে বাতাসগুলো আছে ধোঁয়াহীন, কারণ এখন কোনো গাড়ি চলছে না, কোনো কলকারখানাও চলছে না, তার জন্য এখানে কোনো ধোঁয়া নাই, স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাস, মানে দূষণ মুক্ত আবহাওয়া এই সময়। ঠিক আছে, তার জন্য বলছে স্মোকলেস এয়ারে প্রত্যেকটা জিনিস একবার জল করে জ্বলছে, চকচক করছে, ঝলঝল করছে। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপরে দেখো নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ, নেভার মানে কখনোই না, তোমরা জানো। তাহলে নেভার ডিড সান মোর বিউটিফুলি, বিউটিফুলি মানে সুন্দরভাবে, স্টিফ মানে উকি মারা। ঠিক আছে, তো কি বললো? যে এর থেকে বেশি সুন্দরভাবে বা এরকম সুন্দরভাবে এর আগে কখনোই সূর্য উকি দেয়নি। মানে ভোর 5টার পরে যখন প্রথম সূর্য ওঠে, সূর্য উদিত হচ্ছিল, সে সময় ওয়াটসন বলছে যে এই যা সুন্দরভাবে সূর্যটা আজকে উঠছে, এরকম সুন্দরভাবে আগে কোনোদিন সূর্য উঠেনি। ঠিক আছে, তারপরে দেখো ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। তো আমরা জানি যে যখন সূর্যের রোদ উঠে, প্রথম যেগুলা নিচু জায়গা বা বাগানের ভেতরে, আমাদের এই বাড়িতে আগে রোদটা এসে পড়বে না, যেগুলো উঁচু উঁচু জায়গা, হিল, রক, পর্বত, পাহাড়, উপত্যকা, সেগুলোতে আগে পড়বে উঁচু জায়গায়, টাওয়ার, তাই না? উঁচু জায়গায় আগে সূর্যের রোদ আসে। তাহলে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার সেই প্রথম যে 6টা স্প্লেন্ডার, সেটা কোথায় গিয়ে পড়ে? প্রথম সূর্যের রোদটা ইন হিজ আছে, হিজ মানে কার? তার মানে সূর্যের। তার যে স্প্লেন্ডার প্রথম গিয়ে কোথায় পড়েছে? ভ্যালি, উপত্যকায়, রক অর হিল মানে পাহাড়, পর্বত, উপত্যকা, এগুলোর উপরে গিয়ে তার ফার্স্ট স্প্লেন্ডারটা পড়ে। তারপরে দেখো নেভার স আই, আমি এর আগে কখনোই দেখিনি। কে বলছে এটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে নেভার স আই,
আমি এর আগে কখনোই দেখিনি। কি দেখেনি? এত সুন্দর হবে সূর্যের রোদ ওঠা, এত সুন্দর পরিবেশ এর আগেও কোনোদিনই দেখেনি। নেভার ফেল্ট, এবং কোনোদিন কখনো অনুভবও করিনি। এ কাম, এত শান্ত, সো ডিপ, এত গভীর, এত গভীর, এত শান্ত, এত সৌন্দর্য আগেও কোনোদিন অনুভব করেনি, কোনোদিন দেখেনি। আজকে যে সৌন্দর্য সে এই লন্ডনের উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে সে অনুভব করে দেখে, এরকম সৌন্দর্য কোনোদিন সে আগে দেখেনি। তারপরে দেখো দ্য রিভার গ্লিডেথ। আচ্ছা, গ্লিডেথ মানে হলো তোমার বয়ে চলা, নদী যে বয়ে যায়, এখানে হচ্ছে গ্লিডেথ। দ্য রিভার গ্লিডেথ, নদীটি বয়ে চলে অ্যাট হিজ ওন সুইট উইল, তার, এখানে হিজ মানে তার, তার মানে কার? নদীটির। অ্যাট হিজ ওন মানে তার নিজের, সুইট মিষ্টি উইল, তার নিজের মিষ্টি ইচ্ছায়। মিষ্টি ইচ্ছা মানে কি? নিজের মনের যে ইচ্ছা, তার মনের ইচ্ছায় নদীটি বয়ে চলে। তার মানে কি, আমরা জানি যখন দিনের বেলায় ধরো স্রোত যেদিকে যায় তার পর্টিকুলার যখন জাহাজ আসবে, ও নিজের মন মতো বয়ে চলতে পারে? বাধা পায়। এখন তো খুব সকাল, কেউ জাহাজও ছাড়েনি এখনো নদীর মধ্যে, তাই না? তার জন্য বলেছে যে নদীটা তার নিজের আপন মনে, আপন গতিতে, তার নিজস্ব ইচ্ছায় বয়ে চলে, কোনো বাধা নাই, তাই বলেছে ওন সুইট উইল। তারপরে দেখো ডিয়ার গড, কথা বলে না, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ লিফ, বলছে যে দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ লিফ, যেন মনে হয় প্রত্যেকটা বাড়ি ঘুমিয়ে আছে। হোয়াটসঅ্যাপ সে ব্রিজের উপর থেকে দেখছে প্রত্যেকটা বাড়ির মধ্যে মানে চুপচাপ আছে, সাইলেন্স, কোনো বাড়িতে কোনো আওয়াজ নাই, মানুষ যেন ঘুম থেকে ওঠেনি তাই কোনো আওয়াজ নাই, ঠিক আছে? তার জন্য বলছে যে প্রত্যেকটা বাড়ি যেন ঘুমিয়ে আছে। and all that mighty heart is lying still, এবং এই যে বিশাল যে হৃৎপিণ্ড সেও শুয়ে আছে। মাইটি হার্ট, এখানে মাইটি হার্ট বলতে কাকে উল্লেখ করা হয়েছে? সম্পূর্ণ লন্ডন শহরটাকে, মনে রাখবা, এটা প্রশ্ন আসতে পারে। and all that mighty heart is lying still, এবং তখন পর্যন্ত এই বিশাল হৃৎপিণ্ড, এই লন্ডন শহর সেও শুয়ে আছে। তা বাড়িগুলাও ঘুমাতে পারে না, একটা শহরও শুয়ে থাকতে পারে না, এগুলাও একটা রেট্রোগেটিভ ব্যবহার হয়েছে কি? পার্সনিফিকেশন। ঠিক আছে, বুঝা গেল প্রত্যেকের পয়েন্টটা? বুঝতে পেরেছো?